আমরা আজকে যে সাবমিশন করেছিলাম, আমরা মূলত কোর্টেতে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। যেই অ্যাপ্লিকেশনের প্রধান কারণটা হচ্ছে, এই কোর্টেতে আমরা স্ট্যাটাস রিপোর্ট কলফার করেছিলাম। সেখানে স্ট্যাটাস রিপোর্টে সিবিআই বলছে যে তদন্ত হচ্ছে, কিন্তু ওরা আপাতত লার্জার কনস্পিরেসির ওই দিকেই তদন্ত করছে, কমিশন অফ অফেন্স নিয়ে কিছু তদন্ত করছে না। এবং ওদের এখনকার স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী খুন এবং ধর্ষণ শুধুমাত্র তার জন্য সঞ্জয় রায় দায়ী, আর কেউ না। আমরা অনারেবল সুপ্রিম কোর্টে ওনারা যেই স্ট্যাটাস রিপোর্টগুলো দিয়েছিলেন সেই সময়, সেইগুলো কল ফর করিস, এবং সেই স্ট্যাটাস রিপোর্টগুলো যখন আমাদের হাতে আসে তখন দেখতে পাই তখনকার সিবিআই যেই রিপোর্ট দিচ্ছিল এবং বর্তমানে যে রিপোর্ট দিয়েছে সেগুলোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং সেই সিবিআই যেই রিপোর্টগুলো দিয়েছিল ওখান থেকে আমরা যেই তথ্য পেয়েছি, সেই তথ্যের ওপর বেস করে আমরা এই কোর্টেতে যেই প্রেয়ারগুলো রেখেছিলাম, আমরা কতজনের কাস্টোডিয়াল ইন্টারোগেশন বা গ্রেপ্তার চেয়েছিলাম। যাদের প্রথম হচ্ছে গিয়ে অনুপ দত্ত, এএসআই অনুপ দত্ত, যার আন্ডারে সঞ্জয় রায় ছিল এবং যার কথা অনুযায়ী সঞ্জয় রায় কাজ করত। এবং সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী এই অনুপ দত্তকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে সঞ্জয় রায়ের ঘটনাটা ঘটানোর আগে এবং পরে আপনার সাথে কোনো সঞ্জয় রায়ের সাথে কথা হয়েছিল বা কিছু কিনা, তখন যে উত্তর অনুপ দত্ত দিয়েছিল সেই উত্তরে পলিগ্রাফ টেস্ট ক্লিয়ার করেনি। তার মানে অনুপ দত্ত ইজ ওয়ান অফ দ্য প্রাইম সাসপেক্ট এবং অ্যাকিউজড। এটা সিবিআই এর রিপোর্ট ছিল অনারেবল সুপ্রিম কোর্টে। এই পলিগ্রাফ টেস্ট ফেল করার পরেও অনুপ দত্তকে কেন কাস্টডি নেওয়া হয়নি, সেটা নিয়ে ছিল আমাদের আবেদন। দ্বিতীয় আবেদন ছিল হচ্ছে ভিকটিমের সঙ্গে শেষ যেই ডাক্তাররা চারজন ছিল, অর্ক সেন, গোলাম আজম, সৌমিত্র রায় এবং শুভদীপ সিংহ মহাপাত্র, তাদেরকে কেন কাস্টডিতে নেওয়া হয়নি? কেন যখন একটা মার্ডার কেসেতে আননোন কেউ থাকে, আননোন অ্যাকিউজ থাকে, তখন লাস্ট সিন থিওরি অনুযায়ী যারা থাকে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজন। এইখানে সিবিআই এর বক্তব্য তারা পলিগ্রাফ টেস্ট ক্লিয়ার করেছে। তাহলে সিবিআই এর নিজেদের বক্তব্যই দুরকম পার্ট রয়েছে। একবার বলছে পলিগ্রাফ টেস্ট ক্লিয়ার করেছে বলেই এই গোলাম আজম, অর্ক সেনদের আমরা ছেড়ে দিয়েছি। আবার এদিকে পলিগ্রাফ টেস্ট অনুপ দত্ত ফেল করেছে, তারপরেও অনুপ দত্তকে কাস্টডিতে নেওয়া হয়নি। সেই বক্তব্যগুলো আমরা কোর্টে তুলে ধরেছি। এটা ছাড়াও আমরা আরও যেই কাস্টডি যাদের আমরা চেয়েছিলাম এই কেসেতে, তারা হচ্ছে গিয়ে ঘটনা ঘটে যাওয়ার পরে যারা প্রথম ভিকটিমের বডি মানে খুঁজে পেলো, ডিসকভার করলো, সিবিআই রিপোর্ট অনুযায়ী তাদের দ্বারাই সেই সময় যেই বায়োলজিক্যাল যা যা এভিডেন্স ছিল সেইগুলো নষ্ট হয়েছে। তাহলে তারা যখন বলছে যে যাদের দ্বারা এগুলো নষ্ট হয়েছে, যারা প্রথম বডিটা পেয়েছিল যেখানে কয়েকটি ডাক্তারের নাম আসছে, তাদেরকে সিবিআই সেই মানে তথ্য যেটা আছে সেই তথ্যটা যে নষ্ট হয়েছে সেই জন্যে, মানে এভিডেন্স টেম্পারের জন্য তাদেরকে অ্যারেস্ট কেন করলো না, সেটা নিয়েও আমাদের আবেদন ছিল। নেক্সট আবেদন আমাদের ছিল কাস্টডিতে নেওয়ার জন্যে কলকাতা পুলিশের যারা অফিসিয়ালস, যারা যাদের তত্ত্বাবধানে বা যাদের আন্ডারে পুরো ইনভেস্টিগেশন হয়েছে এবং লান্ডের এডিজে ওয়ান শিয়ালদা সেইখানে ভৎসনা করেছে, তাদের যা কাজকর্ম তাদেরকে ইললিগাল অ্যাক্ট এবং ইললিগাল ড্রিম বলে ডিসক্রাইব করেছে, তাদের এগেনস্টে কোনো রকম অ্যাকশন হয়নি কেন? এবং সুদীপ্ত রায়, যার সঙ্গে সন্দীপ ঘোষের কথোপকথন হয়েছিল, যেটা সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে সন্দেহভাজন বলে সুপ্রিম কোর্টে জমা করেছিল, সেই সুদীপ্ত রায়কে কাস্টাডিতে কেন নেওয়া হলো না? এদিকে সন্দীপ ঘোষকে কাস্টাডিতে নেওয়া হলো। একটা যখন কনস্পিরেসি হয়, দুদিকে যখন কনভারসেশন হয়, দুজনেই তো ইকুয়ালি লায়াবেল, তাদেরকে কোনো কিছু করা হয়নি। মোরওভার এতদিন ধরে সিবিআই শুধুমাত্র সঞ্জয় রায়কে যেই পার্টটায় দেখা যাচ্ছে সেইটুকুনি সিসিটিভি প্রডিউস করে গেছে। আমাদের একটা পেয়ার রয়েছে যে 15 ঘন্টা সিসিটিভি, মানে 8ই আগস্ট 2024 রাত 9টা থেকে 9ই আগস্ট 2024 দুপুর 12টা অব্দি 15 ঘন্টার সিসিটিভি অফ আরজিকর বিল্ডিং, মানে এন্টায়ার পুরো বিল্ডিং এর প্রত্যেকটা তলা, কম্পাউন্ড এবং এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট, এই পুরোটা আমরা চেয়েছি। কেন ওই একটা পার্টে যেটুকু সঞ্জয় রায়কে দেখা গেছে সেইটুকু দিয়ে তো না, বাকি পার্টটা নিয়ে আমাদের দেখতে হবে। তার কারণ এইখানে যেটা এসওসি দেখানো হয়েছে সেমিনার রুম, সিএফএসএল রিপোর্ট অনুযায়ী সেই সেমিনার রুমটা ক্যানট বি দ্য ক্রাইম সিন, বিকজ ওইখানে যেইখানে বডিটা পাওয়া গেছে সেই জায়গাটা হচ্ছে আনডিস্টার্ব এবং দের ইজ নো এনি সাইন অফ স্ট্রাগল, মানে কোনো রকম কোনো নড়াচড়া এবং আনডিস্টার্ব অবস্থায় জায়গাটা রয়েছে। তাহলে এত বড় একটা ঘটনা,
একটা ভিকটিম রেপ এবং মার্ডার হচ্ছে, কিন্তু যেখানে তাকে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা আনডিস্টার্ব, তাহলে এটা এসওসি হতে পারে না। এবং সিবিআই এর রিপোর্ট অনুযায়ী এইখানে কিছু ফুটফল মানে কিছু এসওসিটার যে পসিবল এভিডেন্স ছিল সেটা ঘেঁটে গেছে। সেই জন্য আমরা বাকি বিল্ডিং এর সিসিটিভি ফুটেজেস, এন্ট্রি এবং এক্সিটের সিসিটিভি ফুটেজেসটা চেয়েছি। এবং আরো একটা আমরা জায়গাতে প্রশ্ন তুলে ধরেছি, এই কেসেতে সঞ্জয় রায়কে আইডেন্টিফাই করা হয়েছে তার হেডফোন থেকে। সেই হেডফোনটা যে পাওয়া গেছিল, যে ভিডিও মানে সিজারের যে ভিডিওটা, সেটাই সিবিআই রিপোর্ট অনুযায়ী ইনকমপ্লিট। মানে হঠাৎ করে ভিডিওটা স্টার্ট হলো, একখানা হেডফোন পাওয়া গেল। হিসেব অনুযায়ী একটা যখন সিজারের ভিডিও হবে, সেটা ঘরে ঢোকা থেকে আরম্ভ করে একটা কিছু পাওয়া অবধি, সেই জায়গাটাতে একটা ইনকমপ্লিট ভিডিওর ওপর বেস করে সঞ্জয় রায়কে শুরু ধরা হয়েছিল। তাহলে কি আরো কিছু তথ্য ছিল সেইগুলোকে সরিয়ে দিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট হয়েছিল, নাকি সেই হেডফোনটাকে ওখানে ইচ্ছাকৃতভাবে রেখে দিয়ে তারপর ভিডিওটা স্টার্ট হয়েছিল? তো যারাই ভিডিওগ্রাফিটা করেছিল তাদেরও আমরা কাস্টোডিয়াল ইন্টারোগেশন চেয়েছি। তো আমাদের এই আজকে হিয়ারিং এর পর আগের দিনকে আমরা পুট আপ দিয়েছিলাম। সিবিআই গতদিন আসেনি, আজকে হিয়ারিং এ ফিক্সার ছিল। আজকে সিবিআই এসে অদ্ভুত একটা রিপ্লাই দিয়েছে। ওনাদের প্রথম থেকে শেষ অবধি একটাই বক্তব্য যে আমরা তদন্ত করছি, কিন্তু আবার শেষে ওরা লিখেছে যে আমাদের এই যেই অ্যাপ্লিকেশন পুরোটাই রিজেক্ট করে দেওয়া হোক। তার মানে ওরা কি চাইছে, যে ইনভেস্টিগেশনটা তাহলে বন্ধ করে দিয়েছে, নাকি ইনভেস্টিগেশনটা চালাচ্ছে? আমাদের প্রসিকিউশন তো ডিফেক্টো, মানে যারা কম্পেটেন্ট তাদের সাথে থাকা উচিত, তাদের যা যা আর কি বেদনা এবং তাদের যা যা গ্রিভান্স সেগুলো শোনা উচিত। এইখানে সিবিআই মানে প্রসিকিউশন ঠিক উল্টো রোলটা প্লে করছে, মানে একই সঙ্গে থাকা উচিত, তারা আমাদের অপোজিট কয়েনে এদিকে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমরা যেগুলো রয়েছি সেই জায়গাতে ওরা বলতে পারতো যে আমরা সেই পার্টে তদন্ত করছি, কিন্তু সেইটা না বলে তারা বলছে যে পুরো পিটিশনটা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দাও। তার মানে কি সিবিআই তদন্ত করতে চাইছে না, নাকি করছে না? সেই কারণে কি আপনারা তাহলে বলছেন যে সিবিআই পার্ট অফ একদমই। এবং সেই জন্য আমরা আজকে এও বলেছি, এই যে লার্জার কনস্পিরেসি বলে কথাটা উঠছে, সিবিআই ইজ a part of the larger conspiracy, is one of the person who are involved all this larger conspiracy। যাকে আমরা আজকে অ্যাপ্লিকেশন দিয়েছি, লার্নেড কোর্ট বিচার করে আগামী দিন মানে 20 তারিখে এর অর্ডারটা দেবে। আরেকটা বিষয় যেটা স্যারকে গ্রেফতারের দাবি করছেন কাস্টাডি নিয়ে, তাদেরকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করবে? আমাদের প্রোটেস্ট পিটিশন যখন তখন করতে পারি, যখন একটা চার্জশিট হয়ে গেছে এবং সেই কেসের যখন ট্রায়াল হয়েছে, তারপরেও আমরা সেইটা নিয়ে অ্যাপ্লিকেশন প্রোটেস্ট পিটিশন করতে পারি। সেই রেসপেক্টে আমি একটা জাজমেন্টও আজকে লার্নেড কোর্টের কাছে পেশ করেছি। এবং লার্নেড কোর্টের আগের দিনকে যখন পুট আপ দিচ্ছি সেই পার্টটা তখন ওনাকে বলেছি, এবং আজকে ওনাকে বলার পর উনি স্যাটিসফাইড হয়ে আমাদের এই অ্যাপ্লিকেশনটা গ্রহণ করেছেন। বাদ বাকি অর্ডার উনি পরের দিনকে দেবে, তখন আমরা জানতে পারবো। ওনারা বলছে কোর্টকে স্যাটিসফাই করেছে, কিন্তু এটা ওনারা সামনে আনছেন না বা বলতে চাইছেন না যে লার্নেড এডিজে1 শিয়ালদাই পয়েন্ট আউট করে দিয়েছে যে সিবিআই কোনো রকম কোনো ইনভেস্টিগেশন করেনি, এবং এই সিবিআই এর যে তদন্তকারী অফিসার সীমা পাউজ এবং তাকে সেটা ভৎসনা করে বলেছে যে উনি কোনো রকম স্পেসিফিক ইনভেস্টিগেশনই করেনি। কলকাতা পুলিশ প্রাথমিক যেটা করেছিল সেটাকে উনি সুন্দরভাবে প্রিন্ট করে চার্জশিটের আকারে তুলে ধরেছে, এছাড়া উনি কিছুই করেন। সিবিআই যে বারবার বলছে যে এই তদন্তের ভার আবার কলকাতা পুলিশের হাতে দিয়ে দেওয়া হবে, সেই প্রশ্নটা তুলেছেন আপনারা? আমরা তো বলছি যদি ওনারা তদন্ত করতে না পারেন বা করতে না চান, সেটা লিখিত আকারে দিক। এর আগেও আমরা যখন সিবিআই অফিসে গেছি, ওখানেও ওনারা বলেছেন যে আপনারা যদি স্যাটিসফাইড না হন তাহলে আমাদের থেকে নিয়ে যান। আমরা কিছু হলে আমরা কাদের কাছে যাব? আমরা তো প্রশাসনের কাছে যাব, আমরা যাব কোর্টের কাছে। এখানে যদি সিবিআই, যে হাইয়েস্ট ফর্ম অফ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়া বলা হয়, তাদের থেকে যদি এই ধরনের একখানা ইনভেস্টিগেশন দেখি, তাহলে তো মানুষের আস্থা উঠে যাবে আইনের প্রতি। তা কোর্টের কাছে তো তাদের রিপোর্ট অনুযায়ী বিচার হবে, এবং তারাই সবকিছু আজকে লুকিয়ে রাখছে। সেই জন্যই তো আমরা বলছি সিবিআই ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য লার্জার কনস্পিরেসি। 20 তারিখে লার্নেড কোর্ট বলেছে অর্ডার দেবেন, এখন এই মাসে আগামীকাল উনি দেবেন, কাল বা পরশু দেবেন, আপাতত উনি বলেছেন কালকে দেবেন।